বিএনপি নেত্রী বেগম জিয়ার মৃত্যুতে দেশের ক্রীড়াঙ্গনেও শোকের ছায়া। স্থগিত বিপিএল সহ সব ক্রীড়া ইভেন্ট, শোকবার্তায় আবেগ আপ্লুত ক্রীড়াবিদরা। তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন। সিলেটে বিপিএল এর ম্যাচ বাতিল হলেও ভেন্যু পরিদর্শন বিসিবি সভাপতির বুলবুলের। ঢাকার মতো দেশের সব জায়গায় সুযোগ সুবিধা নিশ্চিতের লক্ষ্য। ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো গড়িমসি করলে কঠোর হবে বিসিবি। ফিক্সিং রোধেও সতর্ক বোর্ড, রেভিনিউ শেয়ার বাড়ানোর পরিকল্পনা। বিশ্ব ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব, বললেন ইমাদ ওয়াসিম। প্রশংসায় ভাসালেন বিপিএলকে। বিশ্বকাপে বাংলাদেশের সাফল্য দেখার আশা এবং নিজেকে নির্দোষ প্রমাণের সঙ্গে ক্রিকেটকে এগিয়ে নিতেই আবারও বিসিবিতে আসা, বললেন ফারুক আহমেদ। অসত্য তথ্য দেয়া প্রতিপক্ষদের দিলেন হুঁশিয়ারি। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকস্তব্ধ পুরো দেশ। এভার কেয়ারের সামনে ভিড় করেছেন বিএনপির কর্মী সমর্থকরা। বিস্তারিত জানাতে এভার কেয়ারের সামনে আছেন সহকর্মী শাহরিয়ার সৌমিক। সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সৌমিক, বাংলাদেশের সাবেক তিনবারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গতকাল সকাল 6টায় মৃত্যুবরণ করেন। ইতোমধ্যে তার মৃত্যুবরণ করার 18 ঘন্টা পার হয়ে 19 ঘন্টা চলমান। এখন পর্যন্ত আমরা এভার কেয়ারের সামনে আছি এবং এখানে লক্ষ্য করছি যে তার দলের যারা নেতাকর্মী যারা আছেন এবং কর্মী সমর্থক যারা আছেন তারা কিন্তু এভার কেয়ারের সামনে এখনও এই হাড় কাঁপানো শীতের রাতে তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং তাদের সেই অপেক্ষা যে আগামীকাল সকালে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের করা হবে এবং বের করে তাকে তার গুলশানের নিজ বাসা যে ফিরোজা সেখানে নেওয়া হবে এবং বের করার সময় যে তার লাশবাহী যে গাড়ি, সেই গাড়িটি এক পলক দেখার জন্যই কিন্তু তার দলের যে নেতাকর্মী তাদের এখানে এখন পর্যন্ত তারা অবস্থান করছেন। দর্শক, আপনারা ইতোমধ্যে জানেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে মৃত্যু, সেই তার যে জানাজা এবং দাফন সে সম্পর্কে কিন্তু তার পরিবার এবং দলের পক্ষ থেকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং রূপরেখা ঘোষণা করা হয়েছে। আজ রাতে কিন্তু তাকে এভার কেয়ার হাসপাতালের মর্গেই রাখা হবে। এখন তার লাশ এভার কেয়ার হাসপাতালের মর্গে রাখা আছে এবং আগামীকালকে সকালে তাকে এভার কেয়ার হাসপাতাল থেকে বের করে তার যে গুলশানের বাসভবন ফিরোজা সেখানে তাকে নেওয়া হবে এবং সেখানে বেশ কিছুক্ষণ রাখা হবে। তার পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে শেষ দেখানোর জন্য সেখানে তার ফিরোজার বাসায় তার লাশ সেখানে রাখা হবে এবং পরবর্তীতে সেখান থেকে বের করে সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা এবং তার সংলগ্ন যে মানিক মিয়া এভিনিউ সেখানে তাকে নেওয়া হবে এবং আগামীকাল দুপুর 2টায় তার জানাজার নামাজ অনুষ্ঠিত হবে এবং সেই জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব। এমনটি কিন্তু তার দল এবং পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার পরবর্তীতে কিন্তু তাকে নেওয়া হবে রাজধানীর শেরে বাংলা নগরের অবস্থিত যে জিয়া উদ্যান, সেখানে তার স্বামী এবং বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার কবরের পাশেই কিন্তু তাকে শাহিত করা হবে। এমনটি কিন্তু তার পরিবার এবং দলের পক্ষ থেকে জানানো হয়েছে এবং তার যে জানাজার নামাজ, সেই জানাজার নামাজ ঘিরে কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। ইতোমধ্যে ডিএমপির পক্ষ থেকে কড়া নির্দেশনা প্রদান করা হয়েছে এবং এভার কেয়ারে যে তার মর্গে তার লাশ রাখা হয়েছে সেই এভার কেয়ার হাসপাতাল ঘিরেও কিন্তু ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু এখানে প্রণয়ন করা আছে এবং আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে ব্যাপক সতর্ক অবস্থানে আছেন, এমনটি কিন্তু আমরা দেখছি। এবং আগামীকাল নির্বাহী আদেশে কিন্তু সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রধান উপদেষ্টা আজ বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন এবং সে ভাষণে তিনি আগামী 3 দিন রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন, এমনটি কিন্তু তিনি বলেছেন। এবং বিএনপির পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে, বিএনপির যে শীর্ষস্থানীয় নেতা যারা আছেন তারা কিন্তু বলেছেন যে আগামী 7 দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা শোক পালন করবেন এবং কালো ব্যাজ ধারণ করবেন, এমনটি কিন্তু জানিয়েছেন। দর্শক, আপনারা ইতোমধ্যে জেনে থাকবেন যে
বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে যারা বৈশ্বিক যারা নেতা আছেন তারা কিন্তু যে বিএনপির যে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার এই প্রয়াণে কিন্তু তারা সকলে শোক প্রকাশ করেছেন। পাশাপাশি পাকিস্তান, ভারত, চীন, ওমান, কাতার, স্পেন, শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা কিন্তু চেয়ারপারসনের কার্যালয়ে যে শোক বই রাখা আছে সেখানে কিন্তু তারা সই করেছেন। পাশাপাশি বাংলাদেশের যে সকল রাজনৈতিক দল যারা আছেন তাদের সকলেই কিন্তু শোক প্রকাশ করেছেন। পাশাপাশি সারা দেশ কিন্তু শোকের মাতমে এখন পর্যন্ত নিমজ্জিত আছেন। তো এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সহকর্মী সৌমিক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন বেগম জিয়ার মৃত্যুর পরে এভারকেয়ারের বর্তমান পরিস্থিতি সম্পর্কে। এদিকে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাস্তব্ধ দেশের ক্রীড়াঙ্গন। সকাল থেকেই একের পর এক বার্তায় নিজেদের শোক প্রকাশ করেছেন ক্রীড়াবিদরা। বেগম জিয়ার মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা হয়েছে 30 ডিসেম্বর বিসিবি এবং বাফে আয়োজিত সকল ধরনের ক্রীড়া ইভেন্ট। শোক বার্তা জানিয়েছেন দেশের সাবেক 3 ক্রিকেট ক্যাপ্টেন মাশরাফি, সাকিব এবং তামিম। তালিকায় আছেন ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও সাবিনা খাতুনও। খালেদা জিয়ার জানাজা এবং দাফন সম্পর্কিত তথ্য আপডেট দিয়ে শোক বার্তা দিয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হকও। খালেদা জিয়ার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে পুরো দেশে, যা থেকে মুক্ত নয় ক্রীড়াঙ্গনও। বেগম জিয়ার সম্মানে শোক জানিয়ে নিজেদের অনুভূতি প্রকাশ করেছেন দেশের খ্যাতনামা ক্রীড়াবিদরা। খালেদা জিয়ার বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে শোক বার্তা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাতিল করা হয়েছে প্রথম বিভাগ ক্রিকেট লিগের আগামী 2 দিনের সকল ম্যাচ। এমনকি বিপিএল গভর্নিং কাউন্সিলের পক্ষ থেকেও স্থগিত করা হয় মঙ্গলবারের ম্যাচগুলো। একই পথে হাঁটে বাংলাদেশ ফুটবল ফেডারেশনও। নোয়াখালীতে আয়োজন করা অনূর্ধ্ব 15 ফুটবল লিগের ফাইনাল ম্যাচ স্থগিত করা হয় সকালে। পরে একে একে বাতিল করা হয় ফেডারেশন কাপ এবং নারী লিগের ম্যাচগুলো। ব্যক্তিগতভাবে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম, সহসভাপতি শাখাত হোসেন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে 30 ডিসেম্বরের নিজের সামাজিক রাজনৈতিক কার্যক্রম স্থগিত করেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। বেগম জিয়ার জানাজা এবং দাফনের আপডেট নিয়ে তথ্য দিয়েও আলাদা করে স্ট্যাটাস দেন বর্তমানে এই বিএনপি নেতা। খালেদা জিয়ার মৃত্যুতে দুঃখ প্রকাশ করে শোক জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের 3 সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের ভেরিফাইড পেজ থেকে বেগম জিয়ার জন্য দোয়া প্রার্থনা করেন এই ক্রিকেটাররা। শোক জানিয়েছেন মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি মিরাজ, শামসুর রহমান শুভ থেকে শুরু করে খালেদ মাসুদ পাইলটের মতো সাবেকরাও নিজ নিজ পোস্টে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন তারা। ক্রিকেট ফুটবলের পাশাপাশি কাবাডি এবং টেনিস ফেডারেশনের পক্ষ থেকেও শোক জানিয়ে বার্তা পাঠানো হয় গণমাধ্যমে। শোক প্রকাশ করে 30 ডিসেম্বরের কর্মসূচি বাতিল করেছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কোয়াপ। এছাড়া বেগম জিয়ার মৃত্যুতে নিজেদের ফেসবুক পেজ থেকে শোক বার্তা দিয়েছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো। নিয়ন মুহাইমিন, সময় সংবাদ। দিকে আপসীর নেত্রীর মৃত্যুতে স্থগিত করা হয়েছে 30 ডিসেম্বরের নির্ধারিত বিপিএল এর 2 ম্যাচ। প্রথমে বুধবার ম্যাচ আয়োজনের কথা বললেও পরে সিলেট, রংপুর ও ঢাকা ফ্র্যাঞ্চাইজির আপত্তিতে ম্যাচগুলো আগামী 4 জানুয়ারি করার সিদ্ধান্ত নেয় বিপিএল গভর্নিং কাউন্সিল। মূলত টানা 3 দিন খেলা পড়ে যাওয়ায় ক্রিকেটারদের ওয়ার্কলোড বিবেচনায় আপত্তি জানায় দলগুলো। এদিকে ম্যাচ স্থগিত হওয়ায় স্টেডিয়াম এলাকায় বিক্ষোভ করে দর্শকরা। সিলেট থেকে বিস্তারিত জানাচ্ছেন তারেক হাসান শিমুল। দেশের প্রথম নারী এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশে শোকের মাতম বইছে, যার ছায়া পড়েছে ক্রীড়াঙ্গনেও। বিপিএল চলমান রয়েছে। সিলেট পর্বে কিন্তু আজকে 2টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে এই শোকাবহ পরিস্থিতিতে ম্যাচ দুটিকে কিন্তু বাতিল করেছে ক্রিকেট বোর্ড, যার পরিপ্রেক্ষিতে একটা বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়েছে ক্রিকেট বোর্ডকে। আমরা যেমনটা সকালবেলায় দেখেছি যে যেই দর্শক অর্থাৎ ম্যাচ টিকিট যাদের ছিল, ম্যাচ দেখতে এসেছিলেন, যেহেতু মৃত্যুর ঘটনাটা আমরা যেমনটা সকাল এসেছে এবং কি বিসিবি সিদ্ধান্ত নিয়ে সেটি গণমাধ্যমে জানিয়ে দর্শকদের কাছে জানাতে প্রায় 10:30টার মতো সময় বেজে যায়, যে কারণে অনেক দূর দূরান্ত থেকে এসে স্টেডিয়ামের চারপাশে ভিড় করেন। তবে সেই ম্যাচটি বাতিল করার পরে ওই লম্বা পথ পাড়ি দিয়ে এসেছেন, টিকিট
খরচ করেছেন, টাকা খরচ করে টিকিট কেটেছেন, তাদের ভেতরে অনেক ক্ষোভ ছিল। আমরা দেখেছি স্টেডিয়াম চত্বরে যেই ব্র্যান্ডিং করা হয়েছে বিপিএল এর, সেই ব্র্যান্ডিং এর উপর তারা কিন্তু আঘাত করেছেন, হামলা করেছেন। পরবর্তীতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপে সেই উদ্ভূত পরিস্থিতিটা কিন্তু সামাল দিতে পেরেছে। তবে এই ম্যাচটি আসলে কিভাবে আয়োজন করবে সেই বিষয়টি নিয়ে কিন্তু সারাদিন বিসিবির পক্ষ থেকে ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে কিন্তু অনলাইনে মিটিং করা হয়েছে এবং পরবর্তীতে একটা সিদ্ধান্ত আসে যে 30 ডিসেম্বর যে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা সেটি 31 ডিসেম্বর আয়োজন করার পরিকল্পনা করেছিল। তবে এই পরিকল্পনার মধ্যে যে বাদ সাধে সেটি হচ্ছে মূলত যেহেতু বেশ কয়েকটা ফ্র্যাঞ্চাইজির, যদি নাম বলি সিলেট, রংপুর এবং কি ঢাকা ক্যাপিটালস, এই 3টি ফ্র্যাঞ্চাইজিকে যদি 31 তারিখে ম্যাচ দেওয়া হয় সেক্ষেত্রে তাদেরকে পরপর 3 দিন ম্যাচ খেলতে হবে। যে ক্ষেত্রে সবচেয়ে বড় সংখ্যার জায়গাটা তৈরি হয়েছে পেস বোলারদেরকে নিয়ে, যেহেতু পেস বোলাররা আসলে 4 ওভার করে বল করবেন, রিকভারির জন্য খুব বেশি সময় পাবেন না পরদিন ম্যাচ। সেই জায়গায় একটা ইনজুরির সংখ্যা তৈরি হয়। যেহেতু সামনে টি-20 বিশ্বকাপ রয়েছে, সেই বিষয়টি বিবেচনায় নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলোর পক্ষ থেকে বলা হচ্ছিল যে কোনোভাবে এই জিনিসটা রিশিডিউল করা যায় কিনা, এবং কি বিসিবি কিংবা জাতীয় দল বা যেই বোর্ড থেকে তারা এনওসি নিয়ে এসেছেন ক্রিকেটাররা, বিভিন্ন দেশের ক্রিকেটাররা এখানে রয়েছেন, তারা পরপর 3 দিন আসলে ম্যাচ না খেলতে চাচ্ছিলেন, পেস বোলাররা বিশেষ করে। তো সেই জায়গায় আসলে শেষ পর্যন্ত বিসিবি একটা পরিবর্তন এনেছে। 1-2 এই 2 তারিখে পূর্ব শিডিউল অনুযায়ী ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। তবে 30 তারিখে যে ম্যাচ দুটি অনুষ্ঠিত হয়নি সেই দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে 4 ডিসেম্বর। সিলেট পর্ব শেষ হওয়ার কথা ছিল 2 জানুয়ারি, তবে সেটি এগিয়ে 4 জানুয়ারিতে যে ঠেকেছে, অর্থাৎ 5 জানুয়ারি ফ্র্যাঞ্চাইজিগুলোকে সফর করতে হবে চট্টগ্রামের উদ্দেশ্যে। সেক্ষেত্রে চট্টগ্রামের যে ম্যাচগুলো রয়েছে সেই ম্যাচগুলোতে একটা পরিবর্তন আসবে নিঃসন্দেহে বলা যায়। নিশ্চয়ই এই ফাঁকে বিসিবি সেই পরিকল্পনাটাও সাজিয়ে নেবে। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। আওয়ামী লীগ সরকারের আমলে বেগম খালেদা জিয়াকে ভুলবশত প্রধানমন্ত্রী ডাকায় রোষানলে পড়তে হয় বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে। এমন ভুলের কারণে জাতীয় দলের তৎকালীন সহ অধিনায়ককে উপেক্ষিত রাখা হয় আইসিসি ট্রফি জয়ের সব সংবর্ধনায়। খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বুলবুল সেই স্মৃতি তুলে আনলেন গণমাধ্যমে। সিলেটে বিপিএল এর ম্যাচ বাতিল হলেও ভেন্যু পরিদর্শন করেছেন বিসিবি সভাপতি। দেশের প্রথম নারী ও 3 বারের সাবেক প্রধানমন্ত্রীর মহাপ্রয়াণে শোকাহত পুরো দেশ। টেকনাফ থেকে তেঁতুলিয়া, মিরপুরের হোম অফ ক্রিকেট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, স্থবির ক্রীড়াঙ্গন। বিসিবিও সব ধরনের কার্যক্রম বন্ধ রেখেছে। বিপিএল প্রথম বিভাগের খেলা স্থগিত করা হয়েছে। শোকাহত বিসিবি সভাপতিও। সাবেক প্রধানমন্ত্রীর সঙ্গে মনে রাখার মতো একটা স্মৃতি আছে বুলবুলের, যা চাইলেও ভুলতে পারবেন না। ভুলবেনও বা কিভাবে? আইসিসি ট্রফি জয়ের পর খালেদা জিয়ার দেয়া সংবর্ধনাতে করা ছোট্ট একটা ভুলের বড় খেসারত দিতে হয়েছিল বুলবুলকে। 1997 সালে আইসিসি ট্রফি জয়ের পরের কোনো সংবর্ধনাতে তাকে রাখা হয়নি। আইসিসি ট্রফি 97 যখন চ্যাম্পিয়ন হয়েছিলাম তখন আমরা আমাদের অনেকে সম্বর্ধনা দিয়েছিল। সেই সম্বর্ধনার একটা অংশ ছিল তৎকালীন বিএনপি সম্বর্ধনা দিয়েছিল মিন্টো রোডে। আমি একটা ভুল বক্তৃতা দিয়েছিলাম, সেখানে বলেছিলাম যে তিনি প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। আমি বলেছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, বলার পরে সব পুরো স্টেজটা চুপ হয়েছিল। তারপর আমি সাথে সাথে ভুল স্বীকার করে বলেছিলাম প্রাক্তন প্রধানমন্ত্রী। ওটাই আমার ছিল শেষ। ওই আইসিসি ট্রফির যতগুলো অনুষ্ঠান হয়েছিল ওটাই শেষ। এবং আমার জীবনের সবথেকে বড় যে প্রাপ্তিটা ছিল রাষ্ট্রীয় পুরস্কার, সেই রাষ্ট্রীয় পুরস্কারটা তিনি আমার গলায় পরিয়ে দিয়েছিলেন, মেডেলটা। এমন দিনে শোকাহত পরিবারের পাশে থাকছেন বিসিবি সভাপতি। সবার কাছে চেয়েছেন দোয়া। আমরা সকলেই আজকে শোকাভিভূত। আমরা আশা করব আল্লাহ রাব্বুল আলামিন যেন তার আত্মাকে শান্তি দেন এবং তার আত্মাকে বেহেশত নসিব করেন এবং তার পরিজনকে এই শোকটা বহন করার ক্ষমতা দেন। বিপিএল এর ম্যাচ না হওয়ায় মাঠ পরিদর্শনের সুযোগ পেয়েছেন। স্টেডিয়ামের আউটফিল্ড দেখেছেন, পর্যবেক্ষণ করেন পুরো স্টেডিয়ামের সুযোগ সুবিধা। বুলবুলের প্রধান লক্ষ্যই ঢাকার মতো সব ধরনের ফ্যাসিলিটি দেশের সব জায়গায় নিশ্চিত করা। সেজন্যই যেন তৎপর বিসিবি সভাপতি। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। ব্যাংক গ্যারান্টি ও ফ্র্যাঞ্চাইজি ফি পাওয়ায় এবারের বিপিএলে পারিশ্রমিক নিয়ে কোনো সমস্যা হবে না।
এরপরও পেমেন্ট নিয়ে ফ্র্যাঞ্চাইজিগুলো ঝামেলা করলে কঠিন সিদ্ধান্ত নিতে পিছপা হবে না বিসিবি। ফিক্সিং প্রতিরোধেও সজাগ দৃষ্টি রাখছে অ্যালেক্স মার্শালের নেতৃত্বাধীন ইউনিট। এবারের উইকেট, আম্পায়ারিং, কমেন্ট্রি বা সম্প্রচারের মান নিয়ে সন্তুষ্ট বিসিবি। গত আসরের তুলনায় ফ্র্যাঞ্চাইজিগুলোর রেভিনিউ শেয়ারও বাড়াতে যাচ্ছে বোর্ড। সময় সংবাদে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য নাজমুল আবেদিন ফাহিম। ২৪-এর ৫ আগস্ট পরবর্তী সময়ে নানা চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে যাচ্ছে ক্রিকেট বোর্ড। এই সময়ের দুই বোর্ডেই থাকা নাজমুল আবেদিন ফাহিম মুখোমুখি সময় সংবাদের। দীর্ঘ সাক্ষাৎকারের বড় একটা অংশ জুড়ে ছিল বিপিএল। ২-৩টা ম্যাচ হয়েছে, বেশ ক্লোজ ম্যাচ হয়েছে, দর্শকরা এনজয় করেছে। গতবার বিপিএল ক্রিকেট বোর্ড কর্তাদের জন্য রীতিমতো গলার কাটা হয়ে দাঁড়িয়েছিল। একাধিক ফ্র্যাঞ্চাইজির পারিশ্রমিক পরিশোধ না করা ক্রিকেট বিশ্বের সামনে লজ্জায় ফেলেছে। এবারও রয়েছে নানা সমালোচনা, তবে পেমেন্ট ইস্যুতে আগের দুর্নাম ঘোচানোর আশায় বিপিএল গভর্নিং কাউন্সিল। গতবার যে সমস্যাগুলো হয়েছিল আলটিমেটলি কিন্তু বোর্ডকে বেয়ার করতে হয়েছিল, কিন্তু এবার ক্রিকেট বোর্ড খুবই পার্টিকুলার পেমেন্টের ব্যাপারটা। খেলা শুরু হবার আগেই একটা পার্সেন্টেজ পেমেন্ট হয়ে যাওয়ার কথা, আমি যতটুকু জানি সেটা সবাই করেছে। এবার আমরা কিছু ব্যাংক গ্যারান্টি রাখতে পেরেছি, ফ্র্যাঞ্চাইজি ফিগুলি সবাই ঠিকমতো দিয়েছে, যেটা আগের বার ছিল না। যারা দল নিয়েছে তারা তাদের দায়িত্বটা ঠিকমতো পালন করবে, তারাই তাদের পেমেন্টের কাজগুলো করবে, এবং এটা যদি না করে আমরা ভবিষ্যতে হয়তো আমাদেরকে অনেকভাবে সিদ্ধান্ত নিতে হবে। খেলোয়াড় অফিসিয়ালদের বিরুদ্ধে ফিক্সিংয়ের অভিযোগও কলঙ্কিত করেছে ১১তম আসরকে। তদন্ত কমিটির ৯০০ পৃষ্ঠার প্রতিবেদন নিয়ে কাজ করছেন বিসিবির দুর্নীতি দমন ইউনিটের প্রধান অ্যালেক্স মার্শাল। তার পরামর্শেই এবারের ১২তম আসরে অংশ নেয়ার সুযোগ দেওয়া হয়নি অনেক ক্রিকেটার ও অফিসিয়ালকে। ইন্টিগ্রিটি প্রশ্নে আমরা তো এবার অত্যন্ত দৃঢ় একটা অবস্থানে আছি। গতবারে যে সমস্যাগুলো ছিল এইবার এখনও আমরা তার থেকে মুক্ত আছি, এবং আমরা এটাকে মুক্ত থাকবো আশা করছি। অ্যালেক্স মার্শাল আমরা জানি যে ইজ ওয়ান অফ দ্য বেস্ট এই ফিল্ডে। তার অধীনে একটা টিম তৈরি হয়েছে এখন, যারা কিন্তু এইগুলি পর্যবেক্ষণ করছে, এবং একটা এডুকেটেড একটা টিম আমি বলবো, যারা জানে তারা কি করছে। বোর্ড হয়তো এখানে সাপোর্টিং একটা রোল প্লে করছে, কিন্তু মূল দায়িত্বটা কিন্তু ওই ইন্টিগ্রিটি টিমই পালন করছে, এবং তারাই করবে। পেমেন্ট আর ফিক্সিং আলোচনা একপাশে রাখলে মাঠের খেলায় অবশ্য সন্তুষ্ট বিসিবি। প্রথম ম্যাচে আমরা ভালো স্কোর দেখেছি, চেঞ্জ হতে দেখেছি। আবার দু একটা ম্যাচ হয়েছে যেখানে একটু লো স্কোরিং হয়েছে। আমার মনে হয় যে উইকেট মোটামুটি ভালো আছে, খুবই ভালো মানের আম্পায়ার আসছেন, যারা আমার মনে হয় না আগে এমন একটা হয়েছে। কমেন্ট্রিতে আমরা খুব ভালো কিছু কমেন্টেটর দেখতে পেয়েছি। এবার প্রোডাকশনটাও বেশ প্রশংসিত হয়েছে। নতুন ফ্র্যাঞ্চাইজি যারা আসবে তারা কিন্তু শুরুতে কিছুটা কম্প্রোমাইজ করে আসবে, কিন্তু সেক্ষেত্রে আমাদের দিক থেকে আমরা যতটা পারি আমরা সহায়তা করবো। বাট একটা সময় আসবে যখন এটা হয়তো প্রফিটেবল একটা টুর্নামেন্ট হবে। গতবার আমরা শুধু টিকিটের একটা অংশই, এবার গ্রাউন্ড রাইটস, টিভি রাইটস, এগুলো থেকে কিন্তু একটা অংশ তাদের কাছে যাবে। এটা ওটা 30%। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। বিশ্ব ক্রিকেটে বাঁহাতি স্পিনারদের মান অনন্য উচ্চতায় নিয়ে গেছেন সাকিব আল হাসান। তাকে দেখে অনেক বাঁহাতি স্পিনার বেরিয়ে আসছে বলে মনে করেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার ইমাদ ওয়াসিম। তার চোখে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি অলরাউন্ডার সাকিব। এবারের বিপিএল নিয়ে প্রশংসা করলেন তিনি। অনেক তরুণ ক্রিকেটার বেরিয়ে আসবেন বলেও প্রত্যাশা ইমাদের। আসন্ন টি-20 বিশ্বকাপে পাকিস্তানকে ফেভারিট মানলেও বাংলাদেশের সাফল্য দেখতে চান এই ক্রিকেটার। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। পাকিস্তান ক্রিকেটে কিংবদন্তিদের তালিকায় নাম লেখানোর সুযোগ থাকলেও ইমাদ ওয়াসিম হয়তো যেতে পারেননি সে পর্যায়ে। তবে বৈচিত্র্যময় ক্যারিয়ারে আছে অনেক অর্জনও। এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে বিপিএল খেলতে এসেছেন পাকিস্তানি অলরাউন্ডার। বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা তার অনেক পুরনো। বহুবার খেলেছেন বিপিএল। ঢাকার জার্সিতে মাঠে নেমে প্রথম ম্যাচেই হয়েছেন ম্যাচ সেরা। বিপিএলকে ভিন্ন চোখে দেখছেন পাকিস্তানি অলরাউন্ডার। আমি বহুবার বিপিএল খেলেছি। বাংলাদেশের দারুণ প্রতিভা আছে। আমাদের দলের বাঁহাতি ব্যাটার মামুন দুর্দান্ত ক্রিকেটার। বিপিএল এর মাধ্যমে বিসিবি প্রতিভাবান ক্রিকেটার তুলে আনতে পারবে। আমার মনে হয় বিসিবি সেদিকে নজর রাখছে। এবারের বিপিএল এর মানও ভালো। অনেক বিদেশি ক্রিকেটার খেলছে। বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ, এখানে বড় ক্রিকেটাররা খেলতে আসতে চায়। বাঁহাতি স্পিনার বলেই আলোচনায় আসে টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। একই সময়কার হওয়ায় তার উপর বাড়তি সম্মান এই পাকিস্তানির। কদিন আগেও সিপিএলে তার অধীনেই খেলেছেন সাকিব। দুজনই টি-20তে বল করতে পারেন পাওয়ার প্লেতে। তবে সাকিবকে এগিয়ে রাখলেন অন্য সবার থেকে। Shakib,
He's my friend, he's my favorite cricketer. সাকিব বাংলাদেশের একজন বড় অ্যাম্বাসেডর ও দীর্ঘদিন ধরে আইসিসি র্যাঙ্কিং এর নেতৃত্ব দিয়েছে। আমার মনে হয় সাকিব বিশ্বের সেরা বাঁহাতি অলরাউন্ডার। আমিও তার মতো, তবে সাকিব আমার থেকে ভালো ব্যাট করে, পরিসংখ্যান তাই বলে। আর টি-20তে পাওয়ার প্লেতে বল করা সহজ কাজ নয়, এই কাজটা আমি সাকিব করতে পারি। আমরা ভালো বন্ধু, গেল সিপিএলেও তার সাথে দেখা হয়েছে, আমার অধিনায়কত্বে খেলেছে। সে একজন কিংবদন্তি ক্রিকেটার, তবে কেন সে দেশে আসে না বা ক্রিকেটের বাইরে কথা হয়নি। আসন্ন টি-20 বিশ্বকাপ নিয়েও কথা বলেছেন এই পাকিস্তানি ক্রিকেটার। নিজ দেশকে ফেভারিট মানলেও বাংলাদেশের সাফল্য দেখতে চান বৈশ্বিক আসরে। I want Pakistan to win the World Cup. দেখেন, আমি তো চাইবো পাকিস্তান বিশ্বকাপ জিতুক, তবে এরপর অবশ্যই চাই বাংলাদেশ ভালো করুক। দারুণ সম্ভাবনাও আছে, তবে এশিয়াতে বিশ্বকাপ বলে যে শুধু এশিয়ার দেশগুলো ভালো করবে এমন নয়। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মতো ক্রিকেটাররা নিয়মিত এশিয়াতে সফর করে লিগ খেলে। বিশ্বকাপে ভালো কিছু করতে হলে সেরা ক্রিকেট খেলতে হবে। CPL, so they know the conditions. So নিজের ক্যারিয়ার নিয়েও সন্তুষ্ট ইমাদ ওয়াসিম। ডাক্তারি পড়াশোনা ছেড়ে ক্রিকেটে আসা নিয়েও গর্ববোধ করেন তিনি। পরিবারের সহযোগিতা সবসময় স্মরণ করেন ইমাদ ওয়াসিম। তারেক হাসান শিমুল, সময় সংবাদ, সিলেট। ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে নজর নেই ফারুক আহমেদের। নিজে সভাপতি থাকা অবস্থায় তার বিরুদ্ধে আনা হয়েছিল নানান মিথ্যে অভিযোগ। নিজেকে নির্দোষ প্রমাণ করার পাশাপাশি ক্রিকেটকে এগিয়ে নিতেই আবারও বিসিবিতে এসেছেন বলে সময় সংবাদে জানান বিসিবির এই সহসভাপতি। তার বিরুদ্ধে নানা সময়ে অসত্য তথ্য যারা দিয়েছেন তাদের হুঁশিয়ারি দিয়ে রাখলেন ফারুক। যদিও ক্রিকেটের জন্য কাজ করতে চাইলে সব বিরোধ ভুলতেও প্রস্তুত সাবেক এই অধিনায়ক। আপনি সভাপতি ছিলেন, এরপর সহসভাপতি হিসেবে এসেছেন, আপনি এটা কিভাবে অ্যাকসেপ্ট করলেন এবং কিভাবে আপনার কাছে বিষয়টা কেমন ছিল যখন এটা অফার? আমার মনে হয় একটু তো ডেফিনেটলি, বাট আমি যখন চিন্তা করেছি আমি তো ইন্টারিম পিরিয়ডে ছিলাম। ইটস নট দ্যাট আমি একটা সভাপতি ইলেক্টেড অ্যান্ড 4 বছর কাজ করেছি, তারপরে আপনার আবার সহসভাপতি জিনিসটা এরকম না। তো আমি চিন্তা করেছি আসলে যদি ছেড়ে যাই তাহলে তো যারা চায় না আমাকে এখানে, তারা তো ডাবল খুশি। তাদের প্রুফ করা উচিত ছিল যে আমাকে সরানোটা ভুল ছিল। সো ওই জন্য যখন আমাকে অফারটা করা হলো যে আপনি আসেন, ইলেকশন করেন, বা আমাদের যে উপদেষ্টা ছিলেন উনি আমাকে বলেছেন হেল্প করেন, ক্রিকেটে তো আপনাদের মতো লোক দরকারি। শুধু আমাকে পার্সোনালি বলেনি, সে এটা প্রিন্ট অ্যান্ড ইলেকট্রনিক মিডিয়াতে বলেছে যে এদের মতো লোকদের দরকার কাজে। তখন আমি অনেক চিন্তা করলাম। আমি যেই টাইপ মানুষ, একবার যখন আমি ডিসাইড করে ফেলেছি যে আমি ক্রিকেটের জন্য হেল্প করব, তখন কিন্তু আর আমার প্রেসিডেন্সি আর কোনো চিন্তা নেই আমার। সো এইটা আমি আমার প্রেসিডেন্টকে বলার চেষ্টা করেছি। আর হয় কি, আপনি যদি নিচে থাকেন তাহলে একটু নজর থাকে ওই চেয়ারটায়। আমার চেয়ারটা আমি তো বসে আসছি একবার, সো ইটস ওকে। আমি তাকে ফুল দেওয়ার, যতটুকু যদি দেওয়ার সম্ভব হয় দিব। আর যদি মনে করি না এটা আসলে আমার জন্য, আমি আগেও বলেছি যে ক্রিকেট বোর্ড অনলি আমার কাছ থেকে নিতে পারে, আমি ক্রিকেট বোর্ড থেকে কিছু নিতে পারবো না। আমি ক্যাপ্টেন হয়েছি 1993-তে, আমি চিফ সিলেক্টর 2 টেনিয়রে। আপনার মিডিয়া, আপনার কি বলে, সেন্টার অফ অ্যাটেনশন কিন্তু সবসময় ছিলাম আমি। সেই জন্য আমার জন্য খুব একটা প্রাইস কোনো পোস্ট না, মানে আমি যতটুকু করতে পারি। আমি জানেন অনেক কাজ করেছি আমি, মানে এই অল্প সময়ে এত একটা মিডিয়া ট্রায়াল করে, টাকা খরচ করে, বিরোধী পার্টিরা তারা প্রচুর টাকা খরচ করেছে আমাকে সরানোর জন্য, এটা আমি জানি, আমার কাছে তথ্য আছে। আমি যদি চোখে দেখি এখান থেকে কোনো তছরূপ হচ্ছে, চুরি হচ্ছে, আমি আই উইল জাস্ট রাইট অ্যাওয়ে আই উইল ট্রাই টু স্টপ দ্যাট। বাংলাদেশের কনটেক্সট হয়তো পুরোটা সম্ভব না, আমি জানি, কিন্তু যতটুকু করা যায়, আর এই টাকাগুলো কিন্তু আমরা ডেভেলপমেন্টে খরচ করতে পারি। অবশ্যই। ফারুক ভাই, একটু জানতে চাই যে আপনি বলছেন যে অনেকে আপনার এগেনস্টে অনেক অসত্য তথ্য উপস্থাপন করেছে, বলেছে আপনার নামে অনেক মানে কুৎসা রটিয়েছে যদি আমরা বলি, যেগুলোর কোনো হয়তোবা ভিত্তি নেই, তার হয়তোবা কোনো দালিলিক প্রমাণ নেই, মিথ্যা কথা সব। আপনি তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন কি নেবেন? যারা কাজ করছেন একটু কেয়ারফুলি কাজ করবেন, আমি বলতে চাচ্ছি তাদের। বিকজ আমি সব রাইট সময়ের জন্য অপেক্ষা করি সব জিনিস। সো আমি এক সময় খুব রকচটা ছিলাম, এখন আরেকটু ধীর স্থির হয়ে ডিসিশন নেওয়ার চেষ্টা করি। সো যারা মিথ্যা তথ্য এখনও ছড়াচ্ছেন, আমাকে ভয় পাওয়ার কিছু নেই। আপনি যদি ভালো মানুষ হন তাহলে ভয়ের কোনো ব্যাপার নেই। অনলি
আমরা একসাথে বাংলাদেশ ক্রিকেট এগিয়ে নিয়ে যেতে পারবো। আর যদি আপনার নিজের মধ্যে কোনো প্রবলেম থাকে, আপনি যদি অসৎভাবে অ্যাডভান্টেজ নিয়ে যান ক্রিকেট বোর্ড থেকে, তাইলে আপনাদের সমস্যা, যদি আমি থাকি। আর আমি না থাকলে তো নাই। আর আমি বলেছি এই জায়গাটা আমার জন্য, আমি কালকে সকালে আমি চলে যেতে পারি। ইটস জাস্ট এ লেটার ফর মি। যদি ইন ফিউচার এরকম সুযোগ আসে তাদের সঙ্গে একসঙ্গে কাজ করার, আপনি কি করবেন, রাজি হবেন, মানে করতে চাইবেন ক্রিকেটের জন্য? ক্রিকেটের জন্য তো আই এম অল ফর ক্রিকেট। আমি জাস্ট শুনে একটা কথা আপনাকে বলি, যখন আমি প্রথম আই ওয়াজ অ্যাপ্রোচড অ্যান্ড আই ওয়াজ লাইক আমাকে যখন কথাটা বলা হলো, যখন আমি জানতে চাচ্ছিলাম, আমি কিন্তু 3-4 দিন মানে আই ওয়াজ লাইক ইট ওয়াজ ডিস্টার্ব স্লিপ, বিকজ আপনার মনে রাখতে হবে দিস ইজ সামথিং সাচ এ বিগ একটা রেসপন্সিবিলিটি। অ্যান্ড আমি জানি ক্রিকেট বোর্ডে গত 13-14 বছরে কি হয়েছে, কতটা অনিয়ম, কতটা দুর্নীতি হয়েছে। সো এটা খুব সহজ হবে না, বিকজ তারা সবসময় কিন্তু স্ট্রং আপনার থেকে। আপনি দেখবেন দুর্নীতিবাজরা তারা কিন্তু খুব তাড়াতাড়ি জড়ো হয়ে যায়, তাড়াতাড়ি একটা তাদের গ্যাদারিংটা করে যায়, কিন্তু মানে ভালো মানুষ, সৎ মানুষের জন্য কিন্তু কাজটা খুব কঠিন। আপনার সাথে সবসময় দেখবেন আপনার সবসময় আপনার যুদ্ধটা মানে মোটামুটি সলিটারি, মানে একক হয়ে যায়, অনেক সময় দেখা যায়। দুর্নীতিবাজরা দুর্নীতি করবে, আরও ফাইন্যান্সিয়াল স্ট্রং হবে, আরও দুর্নীতি করবে, আরও খারাপ কাজ করবে, বুঝছেন? ইটস এ সাইকেল, এই সাইকেলটা ভিশাস সাইকেল, যে সাইকেলটা থেকে আপনি মানে ভালো মানুষের জন্য খুব ডিফিকাল্ট। আমার থেকে প্রেসিডেন্সি চলে গেল, আমি কিন্তু রিড করেছি, আমি বাংলাদেশে থাকি কিন্তু, হ্যাঁ। সো এটা নট মেনি পিপুল এই গাটস তাদের থাকতো যে সরকারের এগেনস্টে আপনার রিড করা। কারণ আমাদের দেশ তো থাকতে হবে, আমি জানি, বিকজ একটা রাষ্ট্রযন্ত্রের সাথে আপনি যখন ফাইট করবেন, তখন কিন্তু আপনার শুধুমাত্র এদিক না, অন্য দিক দিয়েও ক্ষতি হতে পারে অনেক। কিন্তু আই শোড দ্যাট গাটস, বিকজ আমি জানি আই ওয়াজ অল এলং 100% অনেস্ট আমার কাজে। সো ওই সাহসটা আমার ওইখান থেকে এসছিল আর কি। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। আবারও স্বাগত খেলার সময়। 2025 সালের বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল ফেডারেশন অফ ফুটবল হিস্ট্রি অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। IFHS এর বর্ষসেরা দলে জয় জয়কার পিএসজির। জায়গা হয়নি ব্রাজিল কিংবা আর্জেন্টিনার কোনো ফুটবলারের। 2017 সাল থেকে ফুটবলের ইতিহাস ও পরিসংখ্যান সংরক্ষণকারী সংস্থা IFFHS বছরের সেরা একাদশ প্রকাশ করে আসছে। প্রথম 8 বছরে প্রতিবারই বর্ষসেরা একাদশে ছিল বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনা দলের কোনো ফুটবলারের নাম। শুরু থেকে 2023 পর্যন্ত মেসির রাজত্ব থাকলেও গত বছর ছিলেন এমি মার্তিনেজ। তবে এবার জায়গা হয়নি কোনো ফুটবলারের, এমনকি ব্রাজিল থেকেও ঠাঁই হয়নি কোনো ফুটবলারের। IFFHS এর বর্ষসেরা দলে জয় জয়কার পিএসজির ফুটবলারদের 6 ফুটবলার থাকলেও গোলরক্ষক জিয়ান লুইজি দোন্নারুমা বর্তমানে ম্যানচেস্টার সিটির গোল পোস্টের নিচে আলো ছড়াচ্ছেন। কোচ লুই এনরিকের পছন্দের তালিকায় জায়গা হারানোয় গত সেপ্টেম্বরে তিনি যোগ দেন সিটিজেনদের ডেরায়। 2025 সালে 6 শিরোপা ঘরে তোলা পিএসজির বাকি 5 খেলোয়াড়ের 3 জন নিয়ে গড়া হয়েছে রক্ষণভাগ। সেখানে আছেন আশরাফ হাকিমি, উইলিয়াম পাচো ও নুনো মেন্দেজ। 3-3-4 ফরমেশনে সাজানো একাদশের মাঝমাঠে আছেন বার্সেলোনার 2 তারকা লামিন ইয়ামাল ও পেদ্রির সঙ্গে পিএসজির ভিতিনিয়া। আক্রমণ ভাগে আছেন 4 জন, রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে, ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার আর্লিং হল্যান্ড, বায়ার্ন মিউনিখ স্ট্রাইকার হ্যারি কেইন ও পিএসজি ফরওয়ার্ড উসমান দেম্বেলে। ব্যালন ডিওরের পর ফিফা দ্য বেস্ট মাত্রই ঘরে তুলেছেন গ্লোব সকার অ্যাওয়ার্ড। স্বপ্নের মতো কেটেছে দেম্বেলের বছরটা, এবার জায়গা করে নিলেন বর্ষসেরা একাদশেও। দেশের হিসাবে এবছর IFFHS এ একাদশে জায়গা পেয়েছে ইতালি, মরক্কো, ইকুয়েডর, পর্তুগাল, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও নরওয়ের ফুটবলাররা। ফ্রান্স, স্পেন ও পর্তুগালের 2 জন করে খেলোয়াড় জায়গা পেয়েছেন বর্ষসেরা একাদশে। পারভিন আক্তার, সময় সংবাদ। আবার স্বাগত খেলার সময়। বছর শেষে দর্শকদের কৃতজ্ঞতা জানাতে উন্মুক্ত ট্রেনিং সেশনে অংশ নিল রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। আলফ্রেদো দি স্টেফানো স্টেডিয়ামে 1000-এর বেশি ভক্ত অংশ নেয় অল হোয়াইটের অনুশীলন দেখতে। অন্যদিকে বার্সার ট্রেনিং সেশন থেকে প্রাপ্ত টাকা দাতব্য কাজে ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে কাতালান ক্লাবটি। স্তাদি ইয়োহান ক্রুইফে গোটা বার্সেলোনা স্কোয়াড, ভক্তদের থেকে হাত বাড়ানোর দূরত্ব। লেভানডস্কি, রাফিনিয়াদের জন্য মুহুর্মুহু চলছে করতালি আর অভিবাদন।
কোনো আলাদা ম্যাচকে সামনে রেখে এমন আয়োজন নয়, বছরের শেষ অনুশীলনে ব্যতিক্রমী উদ্যোগ ফুটবল ক্লাব বার্সেলোনার। ওপেন ট্রেনিং সেশনে দর্শকদের সুযোগ দেয়া হয়েছে কাছ থেকে এই ট্রেনিং সেশন দেখার, আর সেখান থেকে পাওয়া অর্থ ব্যয় হবে দাতব্য কাজে। 5,000-এর বেশি দর্শক আসে এই ট্রেনিং সেশন দেখতে, আর ওই টাকা ব্যবহার হবে এফসি বার্সেলোনা ফাউন্ডেশনের প্রজেক্টে, যে প্রজেক্টের আওতায় উন্নত চিকিৎসা পাবে শিশুরা। বছরটা দারুণভাবে পার করায় এই শেষ ট্রেনিং সেশনে ফুটবলাররা ছিল উজ্জীবিত। লা লিগার টপার রাইভাল রিয়াল মাদ্রিদের সঙ্গে 4 পয়েন্টের লিড, টানা 7 ম্যাচ জিতে বছর শেষ করল হ্যান্সি ফ্লিকের দল। তবে বছরটা বার্সেলোনার মতো শেষ না হলেও একই ধরনের ওপেন ট্রেনিং সেশন আয়োজন করেছে রিয়াল মাদ্রিদও। ভালদেবেবাসে অনুষ্ঠিত হওয়া এই প্র্যাকটিসে অতিথি হিসেবে ছিলেন ক্লাবের সাবেক তারকা লুকাস ভাস্কেস। নতুন বছরে যেন প্রিয় ক্লাব ঘুরে দাঁড়াতে পারে এমনটাই প্রত্যাশা ভক্তদের। ব্যানার ফেস্টুনে প্রিয় ফুটবলারকে কাছ থেকে দেখার সুযোগ হাতছাড়া করতে চায়নি মাদ্রিদিস্তারা। আমরা ভক্তরা আমার মতে আলোনসো ভালো কাজ করছে, যদিও আমরা ধারাবাহিক ফলাফল পাচ্ছি না, তবে 2026 সালে আমার প্রত্যাশা ভালো কিছু দেখব। বছরটা ভালো না গেলেও এটা রিয়াল মাদ্রিদ, বিশ্বের সেরা ক্লাব। তারা উন্নতি করবে আর সবকিছু জেতার চেষ্টা করবে। ভিনি, এমবাপ্পে, বেলিংহ্যামরা এদিন ভক্তদের অটোগ্রাফ দিয়েছেন, তুলেছেন সেলফিও। লিগের দ্বিতীয় স্থানে থেকে বছর শেষ করল রিয়াল মাদ্রিদ। 4 জানুয়ারি রিয়াল বেতিসের বিপক্ষে নতুন বছরের যাত্রা শুরু করবে শাবি আলোনসোর দল। সাব্বির মিথুন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। প্রিমিয়ার লিগে জয় দিয়ে বছর শেষ করতে চায় আর্সেনাল, চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। পয়েন্ট টেবিলে শীর্ষস্থান মজবুত করতে অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচে বাড়তি গুরুত্ব দিচ্ছে আর্সেনাল। এদিকে ওলভসের বিপক্ষে জয় দিয়ে পয়েন্ট টেবিলের বেহাল দশা থেকে ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা রুবেন অ্যামোরিমের। দুটি ম্যাচই মাঠে গড়াবে রাত 2:15টায়। ডিসেম্বরের শুরুতে প্রিমিয়ার লিগে অ্যাস্টন ভিলার বিপক্ষে হোঁচট খায় আর্সেনাল। একই মাসে দ্বিতীয়বারের মতো গানারদের প্রতিপক্ষ অ্যাস্টন ভিলা। লিগে 18 ম্যাচে 13 জয়ে 42 পয়েন্ট নিয়ে টেবিলের সবার উপরের অবস্থানে আর্সেনাল। গুরুত্বপূর্ণ এই ম্যাচ দিয়ে একাদশে ফিরতে পারেন ডিফেন্ডার জুরেন টিম্বার। তাতে মধ্য মাঠে কোচের পরিকল্পনায় থাকবেন ডেক্লাইন রাইস। এছাড়া নভেম্বরের পর চোট কাটিয়ে একাদশে ফিরতে পারেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার গ্যাব্রিয়েল মাগালিয়াইন্স। দল ছন্দে থাকলেও আর্সেনালের বড় চিন্তার কারণ অ্যাস্টন ভিলার সাম্প্রতিক পারফরমেন্স। আর্সেনালের চেয়ে মাত্র 3 পয়েন্ট পিছিয়ে থাকা অ্যাস্টন ভিলা সব মিলিয়ে জিতেছে টানা 11 ম্যাচ। এদিকে চলতি মৌসুমে অস্বস্তিতে ভুগছে ম্যানচেস্টার ইউনাইটেড। সবশেষ 3 ম্যাচেই পয়েন্ট হারিয়েছে রেড ডেভিল। 18 ম্যাচে ইউনাইটেড জয় পেয়েছে মাত্র 8 ম্যাচে। উলসের বিপক্ষে ম্যাচটা বেশ গুরুত্ব সহকারে নিয়েছেন কোচ রুবেন অ্যামোরিম। অধিনায়ক ফার্নান্দেজকে না পেলেও জয়ের প্রত্যাশা ম্যানচেস্টার ইউনাইটেডের। উলফস তাদের শক্তিমত্তা আর্সেনালের বিপক্ষে দেখিয়েছে। এতেই বোঝা যায় পয়েন্ট নেয়ার জন্য তারা মুখিয়ে আছে। প্রিমিয়ার লিগে যে কোনো কিছু ঘটতে পারে, সব দলই জয় চায়, তাই এই ম্যাচে কোনো অজুহাত থাকবে না। আমাদের জয় প্রয়োজন এবং এর জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। ফার্নান্দেজ বড় খেলোয়াড়, সে বিশ্বমানের লিডার, ম্যাচে তাকে মিস করব। এদিকে লিগের সবশেষ 5 ম্যাচে মাত্র 1 জয় চেলসির। সবশেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে হেরেছে ক্লাব বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। দলের এমন পারফরমেন্স ভাবাচ্ছে কোচ এনজো মারেস্কোকে। তাই বোর্নমাউথের বিপক্ষে জয়ের খোঁজে দ্য ব্লুজ। বছরের শেষ ম্যাচটা জয় দিয়ে রাঙিয়ে ফুটবলারদের উজ্জীবিত করতে চান চেলসি বস। বছরের শেষ ম্যাচটা ভালোভাবে শেষ করা অনেক গুরুত্বপূর্ণ। এটা একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে, তবে আমরা জয়ের জন্য খেলবো। আমরা শেষ মুহূর্তে কেন গোল হজম করছি তা জানি না, এটা ধারাবাহিকভাবেই ঘটছে। এতে আমরা ম্যাচের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলছি। এখন পর্যন্ত 24 দেখায় 15 জয় চেলসির, আর 5 ম্যাচে জিতেছে বোর্নমাউথ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আবারও স্বাগত খেলার সময়। টি-20 বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। খুব বেশি চমক না থাকলেও এই দল নিয়ে টি-20 বিশ্বকাপের প্রস্তুতি সেরে এই মেগা ইভেন্টে অংশগ্রহণ করবে ইংলিশরা। হ্যারি ব্রুকের কাঁধে রয়েছে নেতৃত্ব এবং লঙ্কানদের বিপক্ষে সিরিজে থাকা জফরা আর্চার বিশ্রামে থাকলেও তাকে রাখা হয়েছে স্কোয়াডে।
এছাড়াও ওয়ার্ল্ড কাপ টিমে রাখা হয়েছে জশ টাংকে। অ্যাশেজ হেরে বেকায়দায় ইংল্যান্ড, চাপের মধ্যে থাকা দলকে খানিকটা স্বস্তি দিচ্ছে মেলবোর্নে চতুর্থ টেস্টের জয়। তবে বাসবল নিয়ে সমালোচনা চলছেই, কথা উঠছে এমন অতি আক্রমণাত্মক মনোভাব টেস্ট ক্রিকেটে বেমানান। তবে আলোচনা যখন ধুমধাড়াক্কা টি-20-র, তখন মারমুখী ইংলিশরা প্রতিপক্ষের জন্য মাথা ব্যথার বড় কারণ। তাই তো থ্রি লায়ন্সের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বকাপ স্কোয়াড নিয়ে কৌতূহল ছিল ক্রিকেট বিশ্বের। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডও চমক রেখেছে হ্যারি ব্রুকের নেতৃত্বাধীন বিশ্বকাপ প্রাথমিক স্কোয়াডে। ইনজুরির কারণে অ্যাশেজ থেকে ছিটকে গেলেও বিশ্বকাপ অভিযানের অংশ হচ্ছেন জফরা আর্চার। অ্যাডিলেড টেস্টে 5 উইকেট নিয়ে মাত্রই ফিরেছিলেন ফর্মে, ব্যাট হাতেও রেখেছেন অবদান। কিন্তু এরপরই সাইড স্ট্রেইনের কারণে মাঠের বাইরে। তারকা পেসারকে বিশ্বকাপের দলে রাখলেও অবশ্য শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে খেলানো হবে না। মেগা ইভেন্টের আগে তাকে নিয়ে ঝুঁকি নিতে চায় না ইসিবি। পাল্লেকেলের ওই 3 ম্যাচ টি-20 সিরিজে আর্চারের জায়গায় খেলবেন ব্রাইডন কার্টস। এদিকে অ্যাশেজের সবশেষ টেস্টের ম্যাচ সেরা জশ টাংও পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন। সাদা বলে কখনোই আন্তর্জাতিক ম্যাচ না খেলা পেসারকে রাখা হয়েছে ওয়ার্ল্ড কাপের প্রভিশনাল স্কোয়াডে। হেড কোচ ব্রেন্ডন ম্যাককালাম ও হোয়াইট বল ক্যাপ্টেন হ্যারি ব্রুকের চাওয়াতেই জায়গা পেয়েছেন তিনি। টিম ম্যানেজমেন্টের বিশ্বাস, ভারত শ্রীলঙ্কার পিচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন টাং। এদিকে অস্ট্রেলিয়ায় রেড বল ট্যুরে প্রত্যাশা পূরণে ব্যর্থ হলেও টি-20 দলে ফিরেছেন বেন ডাকেট। সবশেষ নিউজিল্যান্ডের বিপক্ষে টি-20 সিরিজে ছিলেন না, তবে বিগ ইভেন্টে এই অভিজ্ঞ ওপেনারকে ছাড়া যেতে চায় না ইংলিশরা। ফেরানো হয়েছে অলরাউন্ডার উইল জ্যাক্সকেও। তবে জায়গা হয়নি লিয়াম লিভিংস্টোনের। অ্যাশেজ স্কোয়াডে থাকা আরেক মারকুটে ব্যাটার জেমি স্মিথকেও ভারত শ্রীলঙ্কায় আনবে না ইংল্যান্ড। ইনজুরিতে থাকা পেসার মার্কুডও মিস করবেন ওয়ার্ল্ড কাপ। 8 ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইংল্যান্ডের বিশ্বকাপ মিশন। 11 ফেব্রুয়ারি তাদের প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ তাদের বিপক্ষে খেলবে 14 ফেব্রুয়ারি। আর সবশেষ 16 ফেব্রুয়ারি দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হবে ইতালি। মাকসুম আলম খান, সময় সংবাদ। এই ছিল খেলার সময়।